আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সওদা ইসলাম বর্ষা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর্টিলারি জাদুঘর পরিদর্শন। রাজধানী সহ সারা দেশে তীব্র তাপদাহ অব্যাহত থাকবে আজ ও আগামীকাল। জনজীবন বিপর্যস্ত, উত্তর পূর্বাঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের। 7 মাস পর যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা ফোরাম টিকফা বৈঠক আজ। মার্কিন বাজারে বাণিজ্য সুবিধা চাইবে ঢাকা। বড় মৌসুমের ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। প্রতি কেজি সিদ্ধ চাল ৪৫ টাকা, আতপ চাল ৪৪ টাকা এবং গম কেনা হবে ৩৪ টাকায়। সন্ধ্যায় আরব আমিরাতে পৌঁছাবে জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ। পণ্য খালাস শেষে দেশে ফিরতে লাগবে আরও ৪ থেকে ৫ দিন। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কমপ্লেক্সের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন। পরে প্রধানমন্ত্রী সব পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, 3 বাহিনী প্রধান, সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তি, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, বিভিন্ন পদবীর অফিসার, জেসিও, অন্যান্য পদবীর সেনা সদস্য এবং মিডিয়া ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা সহ সারা দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ আজও অব্যাহত থাকবে। আজও ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 40.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, পাবনা ও টাঙ্গাইল জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং চাঁদপুর ও মৌলভীবাজার জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। আগামী 5 দিনে আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। সারা দেশে সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি রয়েছে। এই অবস্থার মধ্যেই দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকার উপর দিয়ে ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ নদীবন্দরের জন্য সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ দুপুর 1টার মধ্যে সিলেটের বিভিন্ন এলাকার উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। পুরো এপ্রিল মাস ধরে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি মে মাসেও থাকার সম্ভাবনা রয়েছে। কারণ আমাদের মে মাস উষ্ণতম মাস, সবচেয়ে বেশি উষ্ণতম মাস হলো এপ্রিল। 24-25 তারিখের দিকে হয়তো তাপমাত্রা কিছুটা কমতে পারে, অর্থাৎ বিচ্ছিন্নভাবে 2-1 তারিখে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে কিছুটা তাপমাত্রা কমতে পারে। তবে 27-28 তারিখের দিকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এই তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে। চুয়াডাঙ্গায় গ্রীষ্মে সবচেয়ে বেশি গরম এবং শীতকালে কেন বেশি ঠান্ডা অনুভূত হয় তার ব্যাখ্যা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের পশ্চিমবঙ্গের কাছাকাছি হওয়ায় সেখানকার তাপমাত্রার উপর নির্ভর করে চুয়াডাঙ্গা ও আশপাশের জেলার তাপমাত্রা। মাঝে মধ্যে সামান্য বৃষ্টি হলে তাতে তাপমাত্রার উপর কোনো প্রভাব ফেলতে পারে না বলে জানান আবহাওয়া অধিদপ্তর। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। শীতকালে দেশের চুয়াডাঙ্গা ও আশেপাশের জেলায় তীব্র শীত অনুভূত হয়। আবার গ্রীষ্মকালেও তীব্র গরম অনুভূত হয়। ফলে শীত গ্রীষ্ম উভয়কালেই জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে সীমান্ত এলাকার মানুষের।
আবহাওয়া অধিদপ্তরের মতে পশ্চিমবঙ্গের কাছাকাছি হওয়ায় সেখানকার তাপমাত্রার উপর বিরাজ করে দেশের সীমান্ত এলাকার তাপমাত্রা। পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতা শহর, পার্শ্ববর্তী বিহার রাজ্য এবং উড়িষ্যা রাজ্য, আর পাশে অনেকগুলো রাজ্য আছে যেখানে টেম্পারেচার 40 আপ এখনই আছে। তার মানে কলকাতায় যদি আমি টেম্পারেচার খেয়াল করি প্রায় 43 বা তার বেশি হতে পারে। তো এইটার প্রভাবটাই আমাদের খুলনা বা চুয়াডাঙ্গাতে বেশি পড়ে, কারণ কি ওই লাইনটা বরাবর একটা কাজ করে। আবার যখন শীতকাল আসে তো শীতকালে সেম জিনিস, ওই দিক থেকে শীতের একটা প্রবাহ থাকে, যে নর্থ ওয়েস্ট থেকে আমাদের যে বাতাসটা আসে ঠান্ডা বাতাস, ইস্ট যে বাতাসটা আসে সেটা ঠান্ডা বাতাস। ওই আসার কারণে আমরা রিজ অফ সাবকন্টিনেন্টাল বা উপমহাদেশে আন্তঃচাপ বলা আমরা যেটা উল্লেখ করি শীতকালে, সেটা ওইটার প্রভাবটা তখন ওয়েস্ট বেঙ্গল হয়ে বাংলাদেশ বা কলকাতা হয়ে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি আমাদের যে রাজ্য, আমাদের যে ডিভিশনগুলো আছে, বিশেষ করে মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজশাহীর কিছু অংশ প্রভাব পড়ে, ওইখানে এই জন্য টেম্পারেচারটা কমে যায়। সূর্য ডোবার পর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন এবং গাছ থেকে অক্সিজেন নিঃসরণ না হওয়ায় রাতে বেশি গরম অনুভূত হয় বলে জানান এ আবহাওয়াবিদ। গাছপালা তার সূর্যের আলোর মাধ্যমে খাবার তৈরি করে, কার্বন ডাই অক্সাইড গরম জিনিসের নিয়ে অক্সিজেন ছাড়ে, অক্সিজেনটা ঠান্ডা। রাতের বেলা গাছের নিচে ছিল একটু গরম লাগবে, কারণ কি সে অক্সিজেন ছাড়ে না তখন তেমন একটা, কারণ কি কার্বন ডাই অক্সাইড নিতে পারে না, সূর্যের মাধ্যমে খাবার তৈরি করতে পারে না, তো অক্সিজেন ছাড়ারও প্রয়োজন নেই। তখন মনে হয় অক্সিজেন কোথা থেকে আসে, অন্য জায়গা তো হচ্ছে, যেখানে সূর্যের আলো আসে সেখানে তো অক্সিজেন তৈরি হচ্ছে, এখানে গ্যাপ থাকলে ওইখানে হচ্ছে। 24 ঘন্টা এরকম হচ্ছে, 12 ঘন্টা গ্যাপ। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সারা দেশের মতো তীব্র গরমে বিপর্যস্ত রাজধানী ঢাকার মানুষের জীবনযাত্রা। রাজধানীর আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, রাজধানীর আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সদা, আপনি জানেন যে আজকে সপ্তাহের প্রথম দিন, অর্থাৎ সরকারি অফিস আদালত খোলার প্রথম দিন হচ্ছে রোববার। এই রোববার দিনটিতে কিন্তু তীব্র যানজট থাকার কথা রাজধানীতে, কিন্তু এটি গত কয়েকদিন ধরে যে তাপমাত্রা বাড়তে আছে এজন্য কিন্তু রাজধানীতে গণপরিবহন সহ প্রাইভেট যেসব গাড়ি রয়েছে সেগুলোর সংখ্যাও কিন্তু অনেকটা কম। এছাড়া সাধারণ মানুষ যারা বিভিন্ন কাজে বের হচ্ছেন, একেবারে জরুরি কাজ যদি না থাকে তাহলে কিন্তু অনেকেই গরমের কারণে বের হচ্ছেন না। আপনি আরেকটা বিষয় জানেন যে গত 3 দিন ধরে যে গরমের উপর যে সতর্কতা জারি করা হয়েছে তাপমাত্রার উপর, সেটি কিন্তু আজকে শেষ হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আজকে অর্থাৎ গতকালকে কিন্তু 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করেছে বাংলাদেশে। এই যে দিন দিন তাপমাত্রা বাড়ছে, এতে করে কিন্তু আপনার জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে তীব্র গরমে। আপনি জানেন যে শাহবাগ যে মোড়টি রয়েছে, এখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম হাসপাতাল, শাহবাগ থানা, জাতীয়। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে রাজধানী আবহাওয়া পরিস্থিতি খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি টিকফা সংক্রান্ত পরিষদের ইন্টারন্যাশনাল বৈঠক বসছে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র। আজ ঢাকায় হতে যাওয়া বৈঠকে মার্কিন বাজারে বাণিজ্য সুবিধা চাইবে বাংলাদেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র শ্রম সংস্কার, মেধাস্বত্ব ও তথ্য সুরক্ষা আইনে জোর দেবে। বৈঠকে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডা লিঞ্চ দেশটির পক্ষে নেতৃত্ব দেবেন। ইতিমধ্যে 3 দিনে সফরে একটি প্রতিনিধি দল নিয়ে লিঞ্চ ঢাকায় এসেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি যুক্তরাষ্ট্র থেকে কোনো প্রতিনিধির প্রথম বাংলাদেশ সফর। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 7ম টিকফা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আসন্ন বোরো মৌসুমের ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। রোববার মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। সভায় আসন্ন বোরো সংগ্রহ 2024 মৌসুমে 5 লাখ টন ধান, 11 লাখ টন সিদ্ধ চাল, আতপ চাল 1 লাখ টন এবং 50,000 টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে 32 টাকা, সিদ্ধ চাল 45 টাকা, আতপ চাল 44 টাকা এবং গম 34 টাকা। আর 2023 সালে ধান চালের সংগ্রহ মূল্য ছিল যথাক্রমে ধান 30 টাকা, সিদ্ধ চাল 44 টাকা এবং গম 35 টাকা। এ সময় শিল্পমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, কৃষিমন্ত্রী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এবং বাণিজ্য প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এমভি আবদুল্লাহ। শনিবার এ তথ্য জানিয়েছেন এমভি আবদুল্লাহর মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া ফোকাল পারসন মিজানুল ইসলাম। মিজানুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যা ৬টার দিকে বহির্নোঙরে পৌঁছালেও বন্দরে জাহাজের ভিড় আছে, এজন্য জেটিতে ভিড়তে ভিড়তে সোমবার হতে পারে। বন্দরের জেটিতে বার্থিং পাওয়ার পণ্য খালাস করতে আরও ৪ থেকে ৫ দিন লাগবে। ১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাবার পথে সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। এর ৩৩ দিন পর ১৩ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে জলদস্যুরা জাহাজ ছেড়ে চলে যায়। এরপর গন্তব্য দুবাইয়ের আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি। মশলা জাতীয় ফসল আদা ও হলুদের কদর রয়েছে দেশ জুড়ে। বাড়ছে ফসল দুটির ব্যবসার পরিধিও। ফসল দুটির চাহিদার ঘাটতি পূরণের লক্ষ্যে টাঙ্গাইল জেলায় মশলা চাষের জমি সম্প্রসারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিভিন্ন প্রকল্পে কৃষকদের বিনামূল্যে দেওয়া হয়েছে নানা উপকরণ। কৃষকদের উদ্বুদ্ধ করায় চলতি মৌসুমে আদা ও হলুদের ফলনও বেড়েছে। প্রতিনিধি মির্জা মাসুদ রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। টাঙ্গাইল জেলার মাটি ও আবহাওয়া মশলা চাষের জন্য উপযোগী হওয়ায় এবং দাম ভালো পাওয়ায় আদা ও হলুদ চাষের দিকে ঝুঁকছেন কৃষকরা। আদা হলুদ চাষ অধিক লাভজনক, সেই সাথে কৃষকদের পরিশ্রম ও ফসলের রোগবালাই কম হওয়ায় এই দুটি ফসল চাষে আগ্রহ বাড়ছে। প্রতি জমিতে আদা হলুদ চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। সরকারি প্রজেক্ট নিয়ে আমি আবাদ করেছি, তাদের পরামর্শ অনুযায়ী, তাদের প্ল্যান অনুযায়ী আমি সঠিক সময় বুনেছি, সঠিক সময় সার দিয়েছি। আমার আদা হলুদের ফলন যথেষ্ট হয়েছে। আগামীতে যদি আমাকেও দেয়, আমিও ইনশাল্লাহ এই পাশের জমি এটা লিজ নিছি, এটাই আমি ইনশাল্লাহ আদা এবং হলুদের আবাদ করার জন্য চেষ্টা করতেছি। এই আবাদটা যথেষ্ট খুব ভালো হয়েছে। সরকার যদি সহযোগিতা করে আমি ইনশাল্লাহ আগামীতে এই আবাদটা করব। আদা হলুদ চাষে সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের সদরে যেটা হয়েছে, সদর উপজেলাতে আমাদের একটা প্রোগ্রাম, সদর উপজেলা আদা এবং হলুদ একসাথে, এটা আসলে আমরা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ। একসাথে আদা হলুদ হচ্ছে এবং এটা বর্তমানে যেটা মাঠে খুবই ভালো অবস্থায় আসতেছে। আমরা দেখি যদি এটা ফলন ভালো হয়, আমরা ইনশাল্লাহ আগামীতে সারা জেলাতেই আমরা চেষ্টা করবো এই আদা এবং হলুদ একসাথে চাষ করার বিষয়টা। এই বছর টাঙ্গাইলে আদা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩২০ হেক্টর জমিতে, সেই সাথে হলুদ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০৯০ হেক্টর জমিতে। SM হামিম, মাই টিভি। আবারও চলমান তাপপ্রবাহের খবর। দেশের বিভিন্ন অঞ্চলে দিনকে দিন বাড়ছে তাপমাত্রা। দক্ষিণাঞ্চলের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে সরাসরি যুক্ত হচ্ছি ভোলায় প্রতিনিধি আরিফ হোসেন লিটনের সাথে। লিটন, ভোলার আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবারও লিটনের সঙ্গে সংযুক্ত হবার চেষ্টা করছি। এবারে অর্থ ও বাণিজ্য সংবাদ। বিআরবি হাসপাতালের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী ও সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রাজধানীর পান্থপথে হাসপাতালটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ পারভেজ রহমান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরবি হাসপাতালের পরিচালক মোহাম্মদ শামসুর রহমান। আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক ডাক্তার মুবিন খান, অধ্যাপক ডাক্তার আজিজুর কাহার সহ অভিজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। এর আগে ফিতা কেটে পায়রা উড়িয়ে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ভাই একটু পিছনে ক্যামেরা ভাই। আমাদের কাজের কোনো শেষ নেই। ভাই একটু পিছনে ক্যামেরা ভাই।
পাবেন কোনো শেষ নেই। এবারে স্পোর্টস অ্যারাউন্ড। দেশে এখন সবচেয়ে জনপ্রিয় খেলার নাম ক্রিকেট। গ্রামগঞ্জে খেলাটি বেশ ছড়িয়ে পড়েছে। খেলাটির মূল উপাদান ব্যাট তৈরি করে ব্যাট গ্রাম নামে পরিচিত পেয়েছে খুলনার নেহালপুর। গ্রামের প্রায় সব বাড়ি যেন এক একটি ব্যাট তৈরির কারখানা। সরকারিভাবে সরবরাহ এবং সহজ শর্তে ব্যাংকে ঋণের ব্যবস্থা করা হলে এই বড় শিল্প হিসেবে গড়ে উঠতে পারে বলে জানান কারিগররা। প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিকের তথ্য, ছবিতে SM আরিফের রিপোর্ট। দিনরাত ঠুকঠাক শব্দ লেগেই আছে। রূপসার নেহালপুর গ্রামবাসী ব্যস্ত ক্রিকেটের উপকরণ তৈরিতে। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই চলে ব্যাট তৈরির কাজ। 97 ICC ট্রফি জয়ের পর বাংলাদেশে ক্রমেই বেড়েছে ক্রিকেটের জনপ্রিয়তা। বাজারের চাহিদার কথা মাথায় রেখে নেহালপুরের কয়েকজন কাঠমিস্ত্রি শুরু করেন ব্যাট তৈরির কাজ। এখন তা ছড়িয়েছে গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই। ব্যাটের পাশাপাশি স্টাম্প সহ ক্রিকেটের নানা উপকরণও তৈরি হচ্ছে এখানে। কারিগরেরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করছেন এসব উপকরণ। তাদের তৈরি ক্রিকেট সামগ্রী শোভা পাচ্ছে দেশের বিভিন্ন এলাকার স্পোর্টস মার্কেটের বিপণী বিতানগুলোতে। স্টিকার, গ্রিপ, তারপরে আপনার ব্যাট কমপ্লিট করে দেওয়া। লেখাপড়ার পাশাপাশি দাদার কারখানায় আমরা কাজ বাজ করি। আমি কাকার কারখানায় কাজ করি। কাকার কারখানায় স্টিকার লাগাই। আমার যে কয় টাকা হয় তা আমি পড়া লাগাই, তা দিয়ে আমি স্কুলে পড়তে পারি। কারিগররা জানান, দেশে চাহিদা থাকলেও উন্নত মানের কাঠের অভাবে আন্তর্জাতিক মানের ব্যাট তৈরি করতে পারছেন না তারা। আমাদের যদি সরকারের থেকে ব্যবস্থা করে যে কাঠটা, দামি কাঠটা আনার, বা আমরা আর একটু মানে ভালোভাবে ব্যবসাটা চালাতে পারবো। ছোট বড় 8-10টা কারখানা আছে, আগে অনেক ছিল, ঠিক আছে। করোনার সময় থেকে ওই সময় দেখা যাচ্ছে কিছু আর্থিক ক্ষতিগ্রস্ততে কিছু বন্ধ হয়ে গেছে, এখন 4-5টা আছে। এই শিল্পের প্রসারের সুযোগ দেখছেন অনেকেই, এজন্য সহায়তার আশ্বাস দিচ্ছে স্থানীয় প্রশাসন। ক্রিকেট ব্যাট তৈরি করা হয়, আমরা এইগুলি সরেজমিন দেখে অবশ্যই তাদের যদি কোনো সাহায্য সহযোগিতা সরকারিভাবে তাদেরকে প্রমোট করার যদি কোনো সুযোগ থাকে, অবশ্যই সেই কাজটি জরুরি ভিত্তিতে করা হয়। নেহালপুরে গড়ে প্রতি মাসে তৈরি হয় 20,000-এরও বেশি ব্যাট। SM আরিফ, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর্টিলারি জাদুঘর পরিদর্শন। রাজধানী সহ সারা দেশে তীব্র তাপদাহ অব্যাহত থাকবে আজ ও আগামীকাল। জনজীবন বিপর্যস্ত। উত্তর পূর্বাঞ্চলে ঝড়ো হওয়ার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের। 7 মাস পর যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা ফোরাম টিকফা বৈঠক আজ। মার্কিন বাজারে বাণিজ্য সুবিধা চাইবে ঢাকা। বড় মৌসুমের ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। প্রতি কেজি সিদ্ধ চাল 45 টাকা, আতপ চাল 44 টাকা এবং গম কেনা হবে 34 টাকায়। সন্ধ্যায় আরব আমিরাতে পৌঁছাবে জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া জাহাজ MV আবদুল্লাহ। পণ্য খালাস শেষে দেশে ফিরতে লাগবে আরও 4 থেকে 5 দিন। দর্শক, এখনকার সংবাদ ছিল এ পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvnieuজ এবং আমাদের অনুষ্ঠান পেতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।